সুপ্রিয় দর্শক, স্বাগত এই সময়। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় এবং অন্যান্য রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করব রাজনৈতিক বিষয়াদি নিয়ে। থাকবে পাবনায় সিইসির মন্তব্য নিয়েও এই অনুষ্ঠানে আলোচনার আশা করি। আলোচনার জন্য আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম, আছেন ছাত্রলীগের সাবেক সহসভাপতি ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, এছাড়া আরও উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক জনাব মাসুদ কামাল। স্বাগত আপনাদের তিনজনকেই। আমি জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া আপনার কাছ থেকে শুরু করতে চাই। আপনি জানেন আজ প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল পাবনার একটি অনুষ্ঠানে বলেছে বড় রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ ছাড়া নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। ইতিপূর্বে তিনি ঠিক এ ধরনের আরও কিছু মন্তব্য করেছেন, যাতে এক ধরনের আকাঙ্ক্ষা আছে ওনার, বোঝা যায় যে নির্বাচনে সকল দল অংশগ্রহণ করুক, এমনটি ওনার প্রত্যাশার কথা আমরা ওনার বক্তব্যের মধ্য দিয়ে আমরা শুনতে পাচ্ছি। আপনি কি মনে করেন? ধন্যবাদ এনটিভির দর্শকবৃন্দ, আমার দুই সহ আলোচক এবং আপনাকে। দেখেন কাঞ্চন, দিস ইজ কল্ড কমন সেন্স ফ্যাক্টর। আমরা শুরু থেকে এই কমিশনে আপনার স্মরণ থাকবে বিএনপি তখন পার্লামেন্টে ছিলেন, তা ওনাদের এমপিরা তারা পার্লামেন্টারি প্রসেসে পার্টিসিপেটও করেছেন, সংশোধনী দিয়েছেন, প্রসেসে করেছেন। কিন্তু যখন এটি পার্লামেন্টারি প্রসেস শেষ করে বাছাই পর্বে আসলো, তখন তারা আবার এটা বয়কট করেছেন। আমরা এটি বারবার বলবার চেষ্টা করছি যে সিইসি ওর ইলেকশন কমিশন উইল নট ফল ফ্রম দ্য স্কাই, আসমান থেকে এটা পড়বে না, এবং একটি পার্টিসিপেটরি মেথডে আমাদের ভিতর থেকেই এটি ওনাদেরকে পাওয়া সম্ভব। দেখেন, ওনারা প্রথম পূর্ণ ক্ষমতার এক্সারসাইজটা করলেন গাইবান্ধায়, অ্যান্ড দ্যাট সিগন্যালড, আপনি যদি বিশ্বাস করেন মর্নিং শোজ দ্য ডে, দ্যাট সিগন্যালড। আমরা ক্যাজুয়ালিটি নিলাম, দ্যাট ওয়াজ আ হিউজ পলিটিক্যাল ক্যাজুয়ালিটি, যেটা আমরা সিসিটিভিতে দেখে ওনা বন্ধ করে দিলেন। ওনারা দেখিয়েছেন ওনাদের সহ অতীতের সকল নির্বাচন কমিশনের এই ক্ষমতাটি ছিল, অন্য কেউ এটা এক্সারসাইজ করেনি, ওনারা করেছেন। আমি মনে করি দ্যাট সিগন্যাল পলিটিক্যাল প্রসেস এবং ইলেকটোরাল গভর্নেন্স যে শক্ত হতে পারে সেটির একটা সিগন্যাল ছিল। এখন প্রশ্ন আসতে পারে সারা বাংলাদেশে কি গাইবান্ধা করা যাবে নাকি 300 আসনে? এটার জন্য ইলেকটোরাল গভর্নেন্সকে আরও বেশি পোক্ত করা, প্রুফ করা, একেবারে শিল্ডিং করা, নানা ধরনের বিষয় নিয়ে করা যায়। একদিন একজন বলছিলেন যে ভাগ ভাগ করে নির্বাচন করা যায়, এক এক বিভাগে এক এক দিন করে গ্যাপ দিয়ে ভাগ ভাগ করেও করা যায় ইলেকটোরাল লজিস্টিক যে চ্যালেঞ্জ, এটা মোকাবেলা করার জন্য। ওখানেও হয়তো প্রশ্ন আসে যে পুলিশ যদি কথা না শোনে, এখন পুলিশ কথা না শুনলে পুলিশকে না শোনানোর, কথা শোনানোর ব্যবস্থা নির্বাচনী আইনেই আছে। এবং এখন একটি প্রস্তাবও আসছে, অনেকে কথা বলছেন দেখবেন যে এটা আরও বাড়ানো যায় কিনা, শুধু নির্বাচনের সময় 15 দিন 20 দিন না রেখে এটি আরও সংশোধন করে পুরো সময় রাখা যায় না, কিংবা ওই সময়ের যে অ্যাকশন নেওয়া হবে সেটার যেন একটা জুডিশিয়াল রিকগনিশন থাকে না। সেটি থাকলো। দাদা, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ইদানিং এসে উনি এই কথা বলছেন, কিন্তু এর আগে ওনার কিন্তু বক্তব্য ছিল এমন যে কেউ যদি না আসে তাহলে কি তাকে জোর করে আনা সম্ভব কিনা বলা, এ ধরনের ইঙ্গিতপূর্ণ কথা ওনার কিন্তু ছিল। গ্রামাটিক্যালি হি ওয়াজ কারেক্ট অ্যান্ড হি রিমেইনস কারেক্ট। কারণ ধরেন ইলেকশন কমিশনের কি ক্ষমতা আছে যে কোনো দলকে নির্বাচনে? নিশ্চয়ই গ্রামাটিক্যালি এখন উনি যেটা রেজিস্ট্রেশন বাতিল করা ছাড়া যদি দুইবার বয়কট করে ইনকারেক্ট না, কিন্তু হঠাৎ করে এই কথা এবং বিভিন্ন রাজনৈতিক দলেরও কথাগুলো শুনে আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে এক ধরনের আকাঙ্ক্ষার কথা, এক ধরনের প্রত্যাশার কথা আমরা বোধহয় শুনতে পাচ্ছি। আমি আসবো আপনার কাছে। আপনি তো ফুটবল খেলতেন না? সেটা খেলতাম, অনেকেই খেলেছে না, কিন্তু জাম্বুরা নিয়ে তো খেলতেন না, ফুটবল চাই তো নির্বাচনটি ঠিকঠাক মতো হলে আমরা সবাই ফুটবল চাই, জাম্বুরাই লাথি মারতে চাই না। জি, আসবো জনাব শেখ রবিউল আলম। হঠাৎ করে এক ধরনের পরিবেশ তৈরি হয়েছে যেন
বিএনপিকে আমরা দেখতে পাচ্ছি একটা ইনভাইট করার মতন অনেকেই করছেন, সিইসি থেকে শুরু করে আওয়ামী লীগের দলীয় সাধারণ সম্পাদকও প্রায় কাছাকাছি কিছু কথা বলেছেন নির্বাচনে বিএনপিকে আনার জন্য। ধন্যবাদ আপনাকে বিরোধী সমালোচক এবং যারা দেখছেন, শুভেচ্ছা। বিএনপি তো একটা গ্রহণযোগ্য নির্বাচনই চায়। জি, বিএনপি তো অন্য কিছু চাইছে না। বিএনপি এমন একটা নির্বাচন চাচ্ছে যেটা অংশগ্রহণমূলক হবে, প্রার্থীরা অবাধে তার পছন্দের জনপ্রতিনিধি রায়ের মাধ্যমে নির্বাচিত করবে, ফলাফলটা আপনার স্বচ্ছতার সাথে গণনা হবে, প্রকাশ হবে, এটাই তো চাচ্ছে। সব রাজনৈতিক দল সমান সুযোগ পাবে। তো এখন আপনি যদি 14 এবং 18 নির্বাচন যেভাবে করেছেন, যেভাবে নির্বাচন কমিশন করেছে এবং সরকার করেছে, সেই প্রক্রিয়া অব্যাহত রেখে যদি আপনি ইনভাইট করেন, তো সেই ইনভাইট কাজে আসবে না। মূল কথাটা হচ্ছে যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারে না, সেই নির্বাচনটা ভোটের অধিকার আদায় করা জনগণের দায়িত্ব, এবং সেই অধিকার আদায়ে ঝুঁকি নিয়ে নেতৃত্ব দেওয়া রাজনৈতিক দল হিসেবে বিএনপির দায়িত্ব। বিএনপি সেই কাজটি করছে। এখন ধরেন সিইসি বলছেন যে বড় দুটি দলের যে কোনো একটি না আসলে বা অথবা তারা যদি নির্বাচনে অংশ নেয়, নির্বাচন বিতর্কিত হয়। হ্যাঁ, এটা তো ঠিক আছে যে নির্বাচনের প্রধান 5টি ধাপের একটি তো হচ্ছে অংশগ্রহণমূলক নির্বাচন, সেটি তো হচ্ছে না। এখন গাইবান্ধার কথা বললেন, প্রশান্তদা বলতে চাইলেন যে ইসি সফল হয়েছে। আমি বলিনি ইসি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। কারণ হচ্ছে যে আপনি নির্বাচনের তারিখে অনুষ্ঠিত করতে পারলেন না, সকল শক্তি প্রয়োগ করে, সকল ধরনের মনিটরিং রেখে, নিয়ন্ত্রণ রেখে না। কিন্তু চোখের সামনে যখন একটি অনিয়ম অব্যবস্থায় নির্বাচন হচ্ছে এবং সেই নির্বাচন ব্যবস্থাটাকে তারা বন্ধ করে দিল, এটাকে আপনি কেন? আমি আপনাকে বলি, একটা উপনির্বাচন অনুষ্ঠিত করতে না পারা একটা ব্যর্থতা, বন্ধ করে দেওয়া সফলতা নয়। বন্ধ করে দেওয়াটা হচ্ছে যে আপনি অসহায় হয়েছেন, নির্বাচনটা পরিচালনা করতে পারলেন না, অনুষ্ঠিত করতে পারলেন না, অসহায় হয়ে বন্ধ করে দিলেন। এখন আমার কথা শুনেন, আমি যদি আবার ঠিক মানে বিপরীত দিক থেকে দেখি যে এটি তাদের সক্ষমতা, যে তারা নির্বাচন বন্ধ করার মতন সক্ষমতা অর্জন করেছে নির্বাচন কমিশন। একটি শোনেন, এই উপনির্বাচন সেখানে যারা এই অনিয়মগুলি ঘটালো তাদের সিসি ক্যামেরাতে ছিল, দেখা গিয়েছে, উন্ডা সিসি ক্যামেরা দিয়ে দেখেছেন। একটা উপনির্বাচন আপনি মনিটরিং করতে সক্ষম হয়েছেন। আচ্ছা, যারা এই নিয়মগুলির ব্যত্যয় ঘটাতে ছিল, অন্যের ভোট দিয়ে দিচ্ছিল, কেন্দ্র দখল করছিল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অসহায় হয়ে দাঁড়িয়েছিল, তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন কার্যত কোনো ব্যবস্থা নিতে পেরেছে? নির্বাচনটা যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তাদেরকে যদি আইন দায়িত্ব পালন করতে সক্ষম হয়ে নির্বাচনটা শেষ করতে পারত অনিয়মের বিরুদ্ধে দাঁড়িয়ে, তাহলে আমি মনে করতাম যে সিইসি একটি উপনির্বাচন আয়োজন করতে সক্ষম হলো। আপনাকে 300 আসনের উপনির্বাচন করতে হবে, আপনি দেখেছেন সিসি ক্যামেরা দিয়ে, সেটা আপনি সম্ভব না। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যে প্রক্রিয়ার কাছে অসহায়ত্ব করেছেন, যেমন 6টি উপনির্বাচন হলো, সেটি তো বললেন অতি সম্প্রতি হয়েছে না উপনির্বাচন, জনগণ ভোট দিতে আসলো না। তার মানে তো এই নির্বাচন ব্যবস্থাপনা এবং এই নির্বাচন কমিশনের উপর জনগণ আস্থা রাখছে না, এটা তো সঠিক। এখন উনি বললেন যে নির্বাচন কমিশনের কাজ না, আপনি এটা প্রশ্ন করেছিলেন যে অন্যান্য রাজনৈতিক দলকে অংশগ্রহণে করা। তবে এটা তো ঠিক যে নির্বাচন কমিশনের কাজ হচ্ছে সুষ্ঠু নির্বাচন অংশগ্রহণ করা নিরপেক্ষভাবে। সেটি করতে পারলে জনগণ ভোট দিতে উৎসাহিত হয়, অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে আস্থা ফিরে আসে, সেটা তো পারেননি। অর্থাৎ নির্বাচন ব্যবস্থাপনাটা নির্ভর করছে ওই ক্ষমতাসীন সরকারের সদিচ্ছার উপর। এখন আওয়ামী লীগ 14 এবং 18-তে নির্বাচন কমিশন তাদের মতো করে, তাদের অধীনে নির্বাচন করে, আগের রাত্রে ভোট করে, শতভাগ ভোট করে, সকল কেন্দ্র দখল করে অব্যাহতভাবে ক্ষমতায় থাকতে চেয়েছে। সেই প্রক্রিয়ার থেকে বেরিয়ে আসেনি, সেই মানসিকতার থেকে বেরিয়ে আসেনি, এবং ধরেন ক্রমান্বয়ে সেই প্রক্রিয়াটা আরও জোরালো করার জন্য একটা নির্বাচন কমিশন নামীয় আইন করে আগের মতোই, কোনো গুণগত পরিবর্তন নাই, মানগত পরিবর্তন নাই, অবস্থানগত পরিবর্তন নাই, আপনি একটা আইন করে একইভাবে রকিবউদ্দিন কমিশন এবং কে এম নুরুল হুদার কমিশনের মতো একটা কমিশন করেছেন। আচ্ছা, আমার মনে হয় আমি এই আলোচনা আবার একটু টেনে নিতে চাই, একটু মাসুদ কামালের কথা শুনে আসি। মাসুদ কামাল। জি, এখানে আসলে দুজন আলোচকই কিন্তু আপনার এই গাইবান্ধা নির্বাচন নিয়ে কথা বলেন, আপনিও দেখলাম ওই বিষয়টার উপর খুব জোর দিচ্ছেন। এটা ভালো এই কারণে ওই নির্বাচনটা, উপনির্বাচনটা উনি বন্ধ করে দিলেন। বন্ধ করে দিলেন কারণ উনি সিসিটিভিতে দেখেছিলেন যে ওখানে কোনো অনিয়ম হচ্ছে। আচ্ছা, হাইপোথেটিক্যালি ধরেন যদি সিসিটিভি ওখানে না থাকতো, তাহলে উনি কী করতেন?
তাহলে আমরা যে দেখেছি যে নির্বাচনে অ্যাপারেন্টলি ওখানে যারা ছিলেন, ওখানকার রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার সবাই কিন্তু বলেছে নির্বাচন খুব ভালো হচ্ছে। ঢাকায় বসে সিসিটিভিতে দেখে উনি বুঝতে পারলেন যে না, ওরা যেটা বলছে সেটা ঠিক না, এবং উনি দেখলেন যে ওখানে গোপন বুথে আরও কেউ ঢুকে যেগুলো করছে, অতএব এই নির্বাচনটা হতে দেওয়া ঠিক না। আমি ওনার এই আচরণটাকে প্রশংসা করতে চাইতাম যদি আমি দেখতাম। আচ্ছা বলেন তো আমাকে, গাইবান্ধা 5 আসনের পরে কি নির্বাচন হয়নি? হয়েছে। কিন্তু আওয়ামী লীগের প্রার্থী জিতেছে। তখন কি সিসি ক্যামেরা ছিল? ছিল না। কেন ছিল না? এবার আপনি আমার প্রশ্নের জবাবটা দেন না ভাই, কেন ছিল না? আগের বার থাকলো, আপনি বলছেন যে আপনি 300 আসনে পারবেন না, পারেন না 300 আসনে। আপনি তো এক্সপেরিমেন্ট করছেন একটা আসন নিয়ে। আপনি ওই আসনে যখন নাকি পরে আবার উপনির্বাচনটা হলো, তখন আপনি সিসি ক্যামেরা দিলেন না কেন? ঢাকায় বসে দেখলেন না কেন? এবং দেখে কেন বললেন না যে এই নির্বাচনটা অবাধ হয়েছে? বলেন কেন করলেন না? করলেন না এই কারণে যে দাদা কিছু বলতে চাচ্ছেন, একটু দাদা বলেন দাদা বলেন। ওনাকে সাপ্লিমেন্ট করি, ওই যে গাইবান্ধার ওই নির্বাচনে ঠিক অনুরূপ ব্যবস্থা তো নির্বাচন কমিশন থেকে ঢাকা থেকে করা হয়েছে। কি সেকেন্ড টাইম? সেকেন্ড টাইম নো, ওমা আমরা দেখলাম তো এটা। না, সিসিটিভি কি সেকেন্ড টাইম ছিল? শুধু ছিল না তা না, সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করে ওনারা মতামত দিলেন যে এই নির্বাচনে কোনো অনিয়ম দেখছেন। এটা তো মিডিয়া আসছে, আমি তো আর ওখানে যাইনি, বাট আই হ্যাভ রেড ইন দ্য নিউজ পেপার। না, একটু আমার মনে হয় ক্রস চেক, এটা বোধহয় ভুল তথ্য, একটু করে একটু সংশোধন করতে কোনো আপত্তি নেই। সঠিক তথ্য বলছি আমি, আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি আমার মানে চেক করে বলছি। সেকেন্ড টাইম ওখানে সিসি ক্যামেরা দেওয়া হয়নি এবং ঢাকায় বসে কেউ পর্যবেক্ষণ করেনি। প্রথমবার যে পর্যবেক্ষণ করেছিলেন সেখানে সাংবাদিকরা ছিলেন, সেখানে বিভিন্ন টিভিতে লাইভ দেখিয়েছে। সেকেন্ড টাইম টিভিতে ওনারা দেখছেন এবং সাংবাদিকরা দেখেছে এই ধরনের কোনো সংবাদ, কোনো মিডিয়া, আপনার মিডিয়া আসছে কিনা আমি জানি না, আমি কোথাও আসে নাই। আমি একেবারে গ্যারান্টি দিয়ে বলছি আসে নাই। আচ্ছা, আমি এটা ফলো করেছি, আমি এটা সিনসিয়ার, আমি ইন্টেনশন নিয়েই ফলো করেছি। উনি দেন নাই। আচ্ছা ঠিক আছে, 300 আসনে দিতে পারবেন না, 6টা উপনির্বাচন হলো, 6টা উপনির্বাচন দিতে পারতেন, এতটুকু সক্ষমতা তোমাদের আছে। আমরা আলোচনা করছিলাম গাইবান্ধার 5 আসনের উপনির্বাচন নিয়ে, আপনি বলছিলেন। না ঠিক আছে, আমি এটা নিয়ে বিতর্কে আমি যাচ্ছি না, ধরে নিচ্ছি ওনার কথা ঠিক আছে, ভালো কথা। কারণটা কি, মানে কেন সিসি ক্যামেরা লাগাইছেন? যেন গোপন বুথের কোনো ডাকাতটা না থাকে। ব্রাহ্মণবাড়িয়া নির্বাচনে যে ডাকাত ছিল এটা তো বিভিন্ন পত্রপত্রিকায় ছবি ছাপা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া তো আসলে সেই অর্থে কি উপনির্বাচনের কথা বলছেন তো? হ্যাঁ, উপনির্বাচন তো না, উপনির্বাচন ইলেকশন কমিশনের কাজটা কি? নির্বাচনটা সুষ্ঠু, সেই নির্বাচন গুরুত্বপূর্ণ কি গুরুত্বপূর্ণ নয় এটা কিন্তু ইলেকশন কমিশনের দেখার ব্যাপার না। তার দেখার বললো উনি যেভাবে নির্বাচনটা হওয়া উচিত সেভাবে হচ্ছে কিনা, এবং ওখানে যে গোপন বুথের লোক যে দাঁড়িয়ে আছে ভোট দিয়ে দিচ্ছে, এই ধরনের ছবিতে একাধিক পত্রিকা ছাপা হয়েছে। ইলেকশন কমিশনের ব্যাপারে কি ব্যবস্থা নিয়েছে? তো আমার কথা হলো যে ইলেকশন কমিশন নিজেও জানে যে এই নির্বাচনগুলো এভাবেই হচ্ছে, এভাবেই হবে, এবং ওনারা এটা মেনেই নিয়েছেন। তাই যদি ইলেকশন কমিশনের মানসিকতা হয় তাহলে সেক্ষেত্রে আপনি ইলেকশন কমিশনের কাছ থেকে বেটার নির্বাচন কীভাবে আশা করবেন? দেখেন একটা কথা আমি বলি আপনাকে, আমি এটা বলে শেষ করে দিই। এই যে কথাটা ওনারা বলছেন যে বড় দলগুলোর আসতে হবে, ওনার শুভবুদ্ধি উদয় হোসেন বুঝতে পারছেন আসতে হবে, এবং উনি এটাও বলেছেন যে সরকারকে উদ্যোগ নিতে হবে। এটা একটা ভালো কথা, উদ্যোগ নিতে হবে, ভালো। বিএনপি আছে এই মেরুতে, সরকার আছে এই মেরুতে, দুজনের কেউ কিন্তু আলোচনায় বসার কথা কেউ বলে না, না বিএনপি না আওয়ামী লীগ। না, আওয়ামী লীগের ওবায়দুল কাদের বলেছেন প্রেস ক্লাবের একটি অনুষ্ঠানে, একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রেস ক্লাবে উনি বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে থেকে, মানে সাংবিধানের মধ্যে কোনো কিছু আছে কিনা যেটা বিএনপিকে খুঁজে বের করে মানে দেখুক, এবং সেটা নিয়ে আমরা বিএনপির সাথে আলোচনা করা যেতে পারে। একদম কোট আনকোট নিয়ে কথা বলেছেন। বিএনপির তো এটা নিয়ে আপত্তি রে ভাই, বিএনপির তো আপত্তি এটা যে তত্ত্বাবধায়ক সরকারের এই বিধানটাকে আপনারা রদ করেছেন, সংবিধান তো আওয়ামী লীগ তো রদ করছে, এইটা নিয়ে ওইটা রেখে আপনি আলোচনা করবেন। আমার কথা ছিল, আপনি বলেছিলেন যে কোনো আলোচনার কোনো উদ্যোগ হয় নাই, যে পয়েন্টটা নিয়ে আপত্তি সেই পয়েন্টে কোনো আলোচনার আহ্বান কোনো পক্ষ থেকে আসে নাই। আমি আপনাকে বলছি, এই ক্ষেত্রে ওবায়দুল কাদেরের
এই বক্তব্যকে আমরা সংলাপের প্রথম ধাপ হিসাবে ধরতে পারি কি না? আমার মনে হয় পারেন না। পারি না। পারেন না এই কারণে বিএনপি তাদের যে মূল দাবিটা, সেই দাবির সঙ্গে সংবিধানে ঠিক রেখে আপনি আসেন, এই আলোচনা কোনো আহ্বানই না। না, এটা আমি উনি মনে করি বলছেন কোনো যে আহ্বান, আমি জানি না সংবিধানের বিএনপির মধ্যে লোক কি বলবেন। মধ্যে কোনো কিছু আমি মনে আছে করি- কিনা সেটি খুঁজে বের করে আনুন না। আহ্বান তো একসময় সব দাবি মেনে নিয়ে তো আর সব আলোচনা দাবি হয় না। মানা করছেন না তো। তাহলে? ওনারা যে দাবিটা কথা চেয়েছেন বিএনপি, সেই দাবিটা মানা যায় কি যায় না এটা নিয়ে আলোচনা করতে হবে তো। হ্যাঁ। এখন আপনি বলছেন যে সংবিধানের মধ্যে থেকে আপনি আলোচনা করতে হবে। সংবিধানে তো স্পষ্ট বলা হয়েছে যে দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে। যে সরকার চলমান সরকার, সেই চলমান সরকারের অধীনে নির্বাচন হবে। না, আমি আপনার কথার সাথে দ্বিমত করছি না, কিন্তু সংলাপের আহ্বান এক ধরনের আছে। আমার মনে হয় এই প্রসঙ্গে আছি, আমরা আবার একটু আলোচনা করি। ব্যারিস্টার, আপনার কাছ থেকে শুনতে চাই। দেয়ার ইজ এ সেইং যে টকিং রোমান্স আপনার হার্ডার দেন ফাইটিং দ্যাম। তো আমাদের অবস্থা হয়ে গেছে আওয়ামী লীগের যে টকিং বিএনপি হার্ডার দেন ফাইটিং দ্যাম। শোনেন, একাধিকবার আলোচনার উদ্যোগগুলো নেওয়া হয়েছে। ভাই ঠিকই বলছেন যে কোনো পক্ষই ছাড় দেয় না। 14 সালে একটা ফর্মুলা ছিল না, ছিল যে একটা সমসংখ্যক পার্লামেন্টারি প্রতিনিধি নিয়ে, এবং বাংলাদেশ আওয়ামী লীগ দেখেন পলিটিক্যাল ডিভিডেন্ডের ব্যাপারে, ডেমোক্রেটিক ডিভিডেন্ডের ব্যাপারে সবসময় ছাড় দিয়েছে, নিজে কখনো ছাড় পায়নি। ছাড় দিয়েছে, নিজে কখনো ছাড়টা পায়নি। দেখেন কেন আমি বলছি দিয়েছে, যে একটু আগে আমি জাম্বুরার ফুটবলের কথা বলছিলাম, ওটা রূপ করতে হলেও আওয়ামী লীগ সবসময় ভালো ইলেকশন চেয়েছে। আওয়ামী লীগ ওয়াজ চেয়েছে, কিন্তু ভালো ইলেকশন করে চেয়েছে, ভালো ইলেকশন চেয়েছে। এখন এই ইলেকশন কিন্তু সাইকেলের দুটি চাকার মতো। আওয়ামী লীগ খালি চাইলেই হবে না, পেছনের আরেকটি চাকা বা সামনের আরেকটি চাকা না চাইলে এই ইলেকশন নামক চাকাটা পুরোপুরি চলে না। তো কখনো খুঁড়িয়ে চলতে হয়, এটা স্বাভাবিক। সো অ্যাগেন আমি বলবো কমন সেন্স প্রিভেলস। ইসি যেটা বলেছেন, আওয়ামী লীগ যেটা বলেছে, আমাদের মাননীয় সাধারণ সম্পাদক যেটি বলেছেন, বা কোনো ক্ষেত্রে ওনারাও যেটি বলছেন, আমাদের গন্তব্য একটি ভালো নির্বাচন। প্রবলেম হচ্ছে কিছুদিন আগেও বিএনপি নেতৃবৃন্দ সমস্বরে বলেছেন সরকারের সাথে কোনো আলোচনাই হবে না আনলেস অ্যান্ড আনটিল দে কুইট। তো দে কুইট হলে আলোচনা কার সাথে করবেন? আর দরকারটা কি? এটি তো বক্তৃতা বিবৃতিতে আসবেই, কিন্তু আমরা তো এটাও দেখেছি যে আলোচনার টেবিলে বিএনপি গিয়েছে, রেজাল্ট ঠিক মানে কিছু হয়নি। ফাইন, আলোচনা একদিনে শেষ হয় না, বা একদিন আলোচনা একটা টেবিলে গিয়েছি বলে পরের দিন আমি ওই টেবিল ভেঙে আলোচনায় যেতে পারবো না, টেবিল ভেঙে ফেলবো আলোচনার, সেটিও কোনো কাজের কথা না। আমার যেটি আপনার প্রশ্নের আমি যদি এটা বুঝতে পারি, সেটি হলো যে একটা ভালো নির্বাচন হয় কিনা, এবং ভালো নির্বাচনের জন্য ইলেকটোরাল গভর্নেন্সটা সবাই মিলে এনশিওর করা যায়। এখন দেখেন ইলেকটোরাল গভর্নেন্স কিন্তু নানাভাবে হতে পারে। সংবিধানের কাঠামোর মধ্যে যেটা আমরা বলছি, সেটার মধ্যেও অন্যরা এই সরকারে, নির্বাচনী সরকারে অংশগ্রহণ করে ইলেকটোরাল গভর্নেন্স কিন্তু এনশিওর করা যায়, জানা তা না। এখন কথা হলো বিএনপি তো সংবিধান ছুঁড়ে ফেলতে চায়, এই সংবিধান আমরা মানি, আজকেও বলেছে এই সংবিধান আমরা মানি না, এই সংবিধান, ওয়ার্ডটা হলো ছুঁড়ে ফেলে দেন। আমি যদি জনাব আব্দুল আওয়াল মিন্টুকে কোট করি, উনি বলেছেন দরকার কি এই সংবিধানের সংশোধনের, এটা ফেলাই দেন, নতুন আরেকটা আইন নেন। ওই যে 78-এ যেটা করেছে, 77-এ একবার সংবিধান সংস্কার করতে গিয়ে পুরো 72-71-কে ধ্বংস করে পেছনে চলে গেছে। যুক্তি কি? 72-এর সংবিধান নাকি একদলীয় সংবিধান। খেয়াল করেন 72-এ কারা সংবিধান করেছে? দেশটা যারা স্বাধীন করেছে ওরা করেছে। কারা ছিল না? জামাত ছিল না, পিডিপি ছিল না, মুসলিম লীগ ছিল না, ওরা ছিল না ওই পার্লামেন্টে, স্বাভাবিকভাবেই তারা কোনো সিটও জিতেনি। তো এই যেহেতু মুক্তিযুদ্ধের মাধ্যমে সংবিধান হয়েছে, এটা এখন বিএনপির কাছে একদলীয় মনে হচ্ছে। কেন? পাকিস্তানিদের সমর্থকরা ওখানে ছিল না। আজকে দেখেন সেই টোন ওনারা ভোলে নাই। তারপর বলো স্বাধীনতা তো বাই চান্স আসছে, হ্যাঁ বাই চান্সে আসছে। তো আমি তাদের যে মনোভঙ্গিটা, এগুলো দেখেন বিএনপির যারা নতুন প্রজন্ম, তারা কি মেসেজটা পাচ্ছে, হোয়াট সিগন্যাল দে আর রিসিভিং, তারা মিসরেড করছেন, আবার অনেকে বলছে যে না মিসরিসিভ করছেন। বিএনপি দুটোই করছে। এই কারণে বলছে বিএনপির এক ধরনের সবসময় টেরর ডিভিডেন্ড নিয়ে থাকে। টেরর ডিভিডেন্ডটা কি? এর আগের বার যখন ওনারা ব্যাপকভাবে জিতলেন 2001 থেকে 2006-এর মধ্যে, দেখেন সব সরকারের কিছু স্মারক থাকে, যেমন শাহজাহানের কথা বললে তাজমহল আসে,
1 থেকে 6 বিএনপির স্মারকগুলো কি? আমি একটাও বলতে যাব না, তাহলে রবিউল ভাই বিব্রত হবেন এবং মাইন্ড করবেন। ওদিকে যাব না, যাওয়ার উদ্দেশ্য আমার না। কিন্তু আমার স্মারকগুলো কি? আমি পদ্মা সেতু দেখাবো, মেট্রো রেল দেখাবো, রিক্সাওয়ালা আইজুলের বউরে পাক্কা কথা দিছে এটা বলবো, বীর নিবাস দেখাবো, আশ্রয়ন প্রকল্প দেখাবো। আওয়ামী লীগ ইজ কনফিডেন্ট রে ভাই। কিন্তু আওয়ামী লীগ ইজ কনফিডেন্ট। ভোটের কোনো কিছু আর বলবো না। না কেন বলবো না? আওয়ামী লীগ ইজ কনফিডেন্ট। ভোটটা কে দেয়? এই উপকার ভোগীরা দেয়। ভোটকে আসমান থেকে এসে বিদেশিরা দিয়ে যাবে, সাগর থেকে এসে দিয়ে যাবে? কোনোদিন দিয়েছে? দিবে না। এই কারণে আমার কথা হচ্ছে লেটস টক অন ইলেকশন। ইলেকটোরাল গভর্নমেন্ট নিয়ে কথা বলতে পারেন। জি, শুনে আসি একটু। না, উনি বলছিলেন যে 72-এর সংবিধান 78-এ এসে ধ্বংস হয়ে গেল, কেন 75-এ ধ্বংস হয়নি? 75-এ তো কবর দিয়ে দিয়েছেন 72-এর সংবিধান। মানে কিভাবে কবর দিল? 25 জানুয়ারি একদলীয় শাসন, একদলীয় রাজনীতি প্রতিষ্ঠিত করলেন, বাকশাল কায়েম করলেন, গণতন্ত্র হত্যা করে দিলেন। 4টা দল ছিল, এক দল না। ফিনিশ। তখন বিএনপি ছিল না। তাহলে 75-এ শেষ হয়ে যায়নি? আমরা এসে আবার বহুদলীয় 5ম সংশোধনী করে বহুদলীয় গণতন্ত্র করেছিলাম, আওয়ামী লীগের পুনর্জন্ম করে দিয়েছিলাম। সেই আওয়ামী লীগ এখন আবার রাজনীতি করছে। এটা তো আমাদের কর্তৃত্ব। আবার ধরেন এই দ্বাদশ সংশোধনী করে সংসদীয় পদ্ধতির সরকার আমরা করিনি। গণতন্ত্রের জন্য সবচেয়ে উত্তম শাসন ব্যবস্থা, জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা। ভোটাধিকারের জন্য তত্ত্বাবধায়ক সরকার আমরা প্রতিষ্ঠিত করিনি 13দশ সংশোধনীর মাধ্যমে। উন্ডা 5ম সংশোধনী করে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সংকট সৃষ্টি করেছে। সংবিধানে তো একসময় ছিল না তত্ত্বাবধায়ক সরকার, কেন প্রয়োজন হয়েছিল? আর এখন বাতিল করার কেনটা প্রয়োজন হলো? অব্যাহতভাবে ক্ষমতায় থাকার জন্য, ভোটাধিকার হরণ করে ক্ষমতায় থাকার জন্য। ষোড়শ সংশোধনী উন্ডা করেনি। আমাদের এই যে ষোড়শ সংশোধনী, যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলটা করে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে যাতে একটু স্বতন্ত্র রাখা যায়, সেটাও তো দখল করে নিল। তো বাংলাদেশে যতবার আওয়ামী লীগ সংবিধান সংশোধন করেছে দলের স্বার্থে, নিজেদের স্বার্থে, আর বিএনপি যতবারই করেছে সংবিধান সংশোধন গণতন্ত্রের সাথে, ভোটাধিকারের স্বার্থে, সংসদীয় পদ্ধতির সরকারের স্বার্থে। দিস ইজ দ্য ডিফারেন্স। আরেকটা কথা বললেন, 2001 থেকে 2006 আমরা কিছুই বলতে পারবো না, ওনার অনেক কিছু বলার আছে। প্রশান্ত দা, কেন যমুনা সেতু করিনি? পদ্মা নদীর উপর লালন সেতু করিনি? ফ্লাইওভার করিনি? মগবাজার খিলগা ফ্লাইওভার করিনি? ঢাকা খুলনা মহাসড়ক করিনি? চিটাগাঙে কর্ণফুলী নদীর উপর সেতু করিনি? না, প্লিজ প্লিজ শুনবেন, একটু শুনতে হবে আপনাকে, একটু শুনলে ভালো লাগবে। আমাদের প্রবৃদ্ধি 2001 থেকে 2006 পর্যন্ত 6.2 থেকে 6.9% পর্যন্ত হয়নি। সারা বাংলাদেশের মানুষকে এই যে মানে পিওর ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা করিনি? করেছি তো। অবেতনিক শিক্ষা মেয়েদের জন্য করিনি? করেছি। বনায়ন করে পরিবেশের উন্নয়ন হয়নি? স্যানিটেশনের ব্যবস্থা সারা বাংলাদেশের মানুষের জন্য করিনি বিএনপি? একটি দল ক্ষমতা থাকলে এই জিনিসগুলো তো তার করতে হবে। হ্যাঁ, করেনি। একটা কি জিনিস করেনি, সেটা হচ্ছে 11 লাখ কোটি টাকা লুটপাট করিনি। ব্যাংকগুলির থেকে 2.5 লাখ কোটি টাকা রাইট অফ যদি ধরেন দেউলিয়া করে দেয়নি। অর্থ পাচারে পৃথিবীর ঝুঁকিপূর্ণ রাষ্ট্র হয়নি। এটা ঠিক আছে। 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন আপনাদের সময় প্রথম, ওটা যে বললেন 5 বার। আপনাকে বলি 2001 সালের 28 জুন প্রথম বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়, এবং সে বছরের যে সূচক ছিল 1999 থেকে 2000 সালের সেই সূচক আওয়ামী লীগের আমলে। তারপর 2000 থেকে 2001-এর যে সূচক, পরপর 2 বার আওয়ামী লীগের আমলে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। হ্যাঁ, আমাদের সময় সে ধারা 3 বছর অব্যাহত ছিল, পরবর্তীতে আমরা সেখান থেকে সরে আসছি। এখনো তো আফগানিস্তানের পিছনেই আমরা, কেবল শুধুমাত্র আফগানিস্তানের দুর্নীতি আমাদের চেয়ে বেশি। ওই পুরনো প্রসঙ্গ না, যেতে হবে। এখন আপনাকে আরেকটা জায়গায় আসি যেখানে আপনি ছিলেন না। উনি গর্বের কথা অনেক বললেন আর কি। পদ্মা সেতুতে 3 গুণ টাকা ব্যয় করে জনগণের অর্থ লোপাট দিয়ে গর্ব সেতু দেখছেন। মেট্রো রেলে 1 মাসের মধ্যে 11,500 কোটি টাকা বাড়ায় দিলেন আপনি। 1 বছরের মধ্যে মেট্রো রেলে 11,500 কোটি টাকা বাড়িয়ে দিয়েছেন, কোনো জবাবদিহিতা নাই। আপনি কথা বলবেন, কষ্ট হয়। পদ্মা সেতু 3 গুণ বাড়লে বলে কি নদীর স্রোত বেড়ে গিয়েছিল, পাইলিং বেশি করা লাগছে। আচ্ছা, টোল প্লাজাটা কি লাগছে? 73 কোটি টাকার বাজেট 297 কোটি টাকা খরচ করেছেন, 4 গুণ বাড়িয়েছেন, লুটপাট করেছেন জনগণের অর্থ। জায়গা থাকে। এখন আপনি আসছিলেন একটা জায়গায়, সেটা হলো যে ওবায়দুল কাদের সাহেব আনুষ্ঠানিকভাবে বলেছেন। নো, ওবায়দুল কাদের সাহেব যেভাবে বলেছেন সেটাও যদি তিনি বিশ্বাস করেন, তাকে সংলাপের আহ্বান জানাতে বলেন। কথাটা হচ্ছে এখানে কোনো কন্ডিশন থাকবে না। সংকট আছে ভোটাধিকার নিয়ে, মানুষ ভোট দিতে পারছে না, নিরপেক্ষ নির্বাচনের প্রয়োজন গণতন্ত্রের স্বার্থে, জনগণের রাষ্ট্র ব্যবস্থাপনায় অংশ নেওয়ার স্বার্থে। সেই সংকট যেহেতু উন্ডা তৈরি করেছেন, উন্ডা উদ্যোগী হন, তারপর সংবিধানের প্রয়োজন হলে সংশোধন করা যাবে। আবার যদি সংবিধানের মধ্যে থেকে সরকার না থেকে, মানে উন্ডা ক্ষমতায় না থেকে যদি সংবিধানের মধ্যে কোনো অন্তর্নিহিত তাৎপর্য বের হয়, আলোচনা করা যাবে। কিন্তু উনাদের অধীনে নির্বাচন হবে না 14 এবং 18-র মতো, কারণ মানুষ ওই নির্বাচনের ভোট ব্যবস্থাপনার প্রতি অনাস্থা জানিয়েছে। রাজনৈতিক দলগুলির আস্থা নেই। ওবায়দুল কাদের যে কথাটি বলেছেন, তাতে কি আপনি সংলাপের
আহ্বান হিসাবে এটি গ্রহণ করবেন না? সেটা একটা প্রেস ক্লাবের একটা অনুষ্ঠানে উনি বলেছেন, উনি ওই আহ্বানটাই আনুষ্ঠানিকভাবে বলুক যে আমরা এই ভোটার মানে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে আলোচনা করতে চাই। তারপর সেই সরকার ব্যবস্থা সংবিধান সংশোধন করে হবে না সংবিধানের ভিতর থেকে হবে, সেটা নিয়ে আপনারা জাতি জানতে পারবে যে কোনটা ন্যায্য, বিএনপির দাবি অন্যায্য কিনা সেটাও জানতে পারবে। আবার উন্ডা যেটা বলতে চাচ্ছেন তার গ্রহণযোগ্যতা আছে কিনা আপনি শুরু করেন না। আমরা সহযোগিতা করতে চাই, আলোচনা করতে চাই, আমরা ভোটাধিকার চাই। কিন্তু সমস্যাটা একটা জায়গায়, আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসাবে তার যে মানে এটার এক ধরনের পচন ধরেছে। কারণ একটা রাজনৈতিক দলের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সে জনরায়ের উপর আস্থা রাখবে। কাঞ্চন ভাই, জনরায় তার পক্ষে গেলে ক্ষমতায় থাকবে, বিপক্ষে গেলে ক্ষমতার বাইরে যাবে। এই যে প্রধান যে বৈশিষ্ট্য ক্ষমতায় বাইরে যাওয়ার সাহস, এটা আওয়ামী লীগের নষ্ট হয়ে গেছে। ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, আমরা আলোচনা করছিলাম, আপনি এমন মনে হয় আপনি শুরু করেন। তার আগে ছোট্ট করে আপনার আলোচনার সুবিধার্থে আমি একটু বলে রাখি যে এই গত কয়েকদিনে, গত 10 বা 1 সপ্তাহের মধ্যে বেশ কিছু ঘটনা ঘটেছে। তার মধ্যে অন্যতম রাজনৈতিক বিষয় দিয়ে বলছি, যেরকম আরেকটি ইস্যু এসছে, খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন কি পারবেন না, এই নিয়ে একাধিক মন্ত্রী একাধিক মন্তব্য করেছেন, মতামত দিয়েছেন। ধন্যবাদ। এই বগুড়ার আজিজুল মাস্টারের ঘটনাটা বলে নেই এবং এটা রেফারেন্সও আছে, আমি একটু পরে রেফারেন্স দিব। হানা ভোটে দায়িত্ব পালন করে উনি 75 টাকা পেলেন। টাকাটা নিয়ে কি করবেন উনি সিদ্ধান্ত নিতে পারছেন না। ঠিক করলেন যে এই হারামের টাকা ছেলে মেয়েদের খাওয়াবেন না, ফকির মিসকিনকে দিয়ে দেবেন। পরে ভাবলেন ফকির মিসকিনরাও তো মানুষ, এই হারামের টাকা তাদেরও সইবে না। এই 75 টাকা নিয়ে কি করবেন বগুড়ার আজিজুল হক মাস্টার সিদ্ধান্ত নিতে পারছেন না। আনিসুল হকের আয়েশা মঙ্গল উপন্যাসটা এটা পাবেন এবং নির্বাচনটি ছিল 77 সালের 30 মে হানা ভোট, জিয়াউর রহমান সাহেবের বিখ্যাত ভোট, যেখানে 98% ভোট পাওয়ার পরও সানগ্লাসের কারণে বঙ্গভবনে ওনার অভিব্যক্তি বোঝা যাচ্ছে না দেখে উপদেষ্টা বলছে সিএমএল এর উপর আস্থা কম হয়ে গেল, 1% বাড়িয়ে দিই। লোক আমি একেবারেই ওই বিষয়গুলোতে যেতে চাই না। আমি চাই আগামী নির্বাচনটা কত ভালো হবে। আমি সত্যি সত্যি বলছি, লেটস কম্পিট টু অ্যারেঞ্জ এ বেটার ইলেকশন। আই ডোন্ট ওয়ান্ট টু গো ব্যাক 77। সেটা জিয়াউর রহমান সাহেব যা ইচ্ছা তাই করছে, সায়েমের বিছানায় বুট তুলে দিয়েছে, মার্চে খুন করছে, এগুলো গেছে, এগুলো ইতিহাসে গেছে, এগুলো গবেষকদের বিষয়। আমরা আজকে আরও বেটার নির্বাচনে যেতে চাই। দেখেন আমি কেন বলছি যে আওয়ামী লীগ ডেলিভার্স, ডেমোক্রেসি ডেলিভার্স। 2005-06 দারিদ্র ছিল দেশে 41.50, 21-22 এটা 20 এসছে। ইউক্রেন ক্রাইসিস এটার কারণে এখন একটু বাড়তে পারে। জিডিপি দেখেন 2005-06 5.40, 19-21 8.15। জিডিপির আকার ছিল 5-6 60 বিলিয়ন, 21-22 460.75 বিলিয়ন। জাতীয় বাজেটের আকার ছিল 61,057 কোটি, 5-6 22-23 আসছে 6,78,064 কোটি টাকা। রপ্তানি আয় 5-6 ছিল 10.52 বিলিয়ন, 21-22 আছে 52.08 বিলিয়ন। রিজার্ভ অনলি 3.5 বিলিয়ন, 21-22 এটা 48 বিলিয়ন পর্যন্ত ছাড়িয়েছে। আমি বলছি দিস আর দ্য টেস্টামেন্ট অফ আওয়ামী লীগস ম্যানেজারিয়াল কম্পিটেন্স। এইটা তো আমার দোষ না যে আমি ভালো চালাইছি, ভালো খাবারের ব্যবস্থা করছি, উন্নত পোশাক পরা করছি, 97টা দেশে ওষুধ রপ্তানি করছি। ওইটার সুফল তো শুধু আওয়ামী লীগ ভোগ করছে না। এই যে কক্সবাজারের সমুদ্র সৈকতে 4 লাখ 5 লাখ লোক প্রত্যেক শুক্রবারে উইকেন্ডে যায়, আমরা সিট পাই না, ওখানে শুধু আওয়ামী লীগের লোক যায়। ওখানে যেই লোকগুলো যায় ওরা কি লুটপাট করে লোক যায়? সাধারণ মানুষ যারা একটু সচ্ছল জীবনযাপন অর্জন করেছে গত 14-15 বছরে যায়। সো দ্যাটস দ্য ফোকাস পয়েন্ট। এবার আইনমন্ত্রীর কথা বলে, মাননীয় আইনমন্ত্রী শোনেন, আমার তো মাঝে মধ্যে মনে হয় ওনার প্রমোশনও হওয়া উচিত। উনি একটা কথা বলেন আর বিএনপি বেকুব হয়ে যায়। অন্ধের হাতি দর্শনের মধ্যে একবার দড়ি খোঁজে, একবার পা খোঁজে, কুলা খোঁজে। উনি কি বলেছেন? উনি বলেছেন ওনাকে শর্ত দেওয়া হয় নাই রাজনীতি করা যাবে না বলে। এন্ড হি ইজ কারেক্ট। বেগম জিয়ার স্বজনরা যখন গেলেন, এটা মানবিক, উনিও সাংঘর্ষিক বলেন নাই, আমি এখনই প্রমাণ করে দিই। মাননীয় আইনমন্ত্রী যেটি বলেছেন যে দেখেন শর্ত ছিল না রাজনীতি করতে পারবেন কিনা, পারবেন না। 2টা শর্ত ছিল, দেশে থাকবেন, ঘরে বসে চিকিৎসা করবেন, এগুলো উনি বলেছেন। পিপলস পারসেপশন কি? ওনার স্বজনরা যখন বললেন যে উনি গুরুতর অসুস্থ, তাহলে ওই গ্রাউন্ডটা ছিল অসুস্থতা। তো আজকে যদি উনি রাজনীতি নিজের থেকে করতে যান, তার মানে অসুস্থতা রিমুভড, অসুস্থতা নেই, উনি সুস্থ হয়েছেন। আর যদি সুস্থ হন, যে গ্রাউন্ডে উনি সুবিবেচনা, মানবিক বিবেচনা পেয়েছেন ঘরে থাকার, যদি উনি সুস্থ হয়ে যান জেলে যাওয়ার মতো, তাহলে উনি জেলে যাবেন। উনি বলেছেন দেখেন
এটি হচ্ছে মানুষের পারসেপশন, কিন্তু কোনো শর্ত ছিল না। জনাব ওবায়দুল কাদের সাহেব কি বলেছেন? ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে উনি যদি এখন রাজনীতি করেন, উনি যে অসুস্থ ছিলেন, মানুষ মনে করবে এই অসুস্থতা ঠিক হয়ে গেছে, সুতরাং উনি সুস্থ হয়েছেন, সুতরাং উনি অন্য আর 10 জনের মতো কারাদণ্ডটা ভোগ করার জন্য শারীরিকভাবে উপযুক্ত হবেন। ওনারা কিন্তু বলেননি যে বেগম জিয়া কালকে জেলে চলে যান, এটা করেন। লোক মাননীয় আইনমন্ত্রী যেটা বলেছেন, উনি 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 দুধে আইনজীবী, এটা বুঝতে হবে। উনি বলেছেন শর্ত ছিল না, আবার উনি এটাও বলেছেন হোয়াট কমন সেন্স সেইস, এটা বলেছেন। কিন্তু আমার বক্তব্য হচ্ছে হঠাৎ করে এই আলোচনাটা আইনমন্ত্রী আনলেন কেন সামনে, যেটি নিয়ে বিএনপি নেতৃবৃন্দ বা আইনমন্ত্রী একটি রাজনৈতিক সরকারের আইনমন্ত্রী, দুধে আইনজীবী, উনি শব্দ নিয়ে একটু খেলাধুলাও করতে পারবেন না? বিএনপি কি বেকুফ হয়ে যাবে ওনার কথা শুনে? একটু মাসুদ কামালের কাছ থেকে শুনে তারপরে রবিউল আলমের কাছে যাই। মাসুদ কামাল, আমি যে আলোচনাটা এখানে তুললাম, আপনার কি মনে হয় কেন এরকম একটি বিষয় সামনে আনা হলো? কথা বলেছেন 2 ধরনের কথা, 3 ধরনের কথা। আসলে 4 জন মন্ত্রীর মধ্যে আইনমন্ত্রী বলেছেন যে ওনার শর্তে এরকম কিছু ছিল না যে রাজনীতি করতে পারবেন না। পরে আবার বলেছেন তবে একজন অসুস্থ মানুষ রাজনীতি করবেন না, এটাই স্বাভাবিক। আমি একদম হুবহু কথাগুলি বললাম। কিন্তু রাজনীতি করতে পারবেন উনি। আমি বলি আপনাকে উনি কি বলছেন। উনি বলেছেন যে ওনাকে যে শর্তে মুক্তি দেওয়া থাকতে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী, সেখানে উনি রাজনীতি করতে পারবেন না এমন কিছু লেখা ছিল না। আচ্ছা, কারেক্ট। তবে উনি বলেছেন তবে যে একজন অসুস্থ মানুষ রাজনীতি করবেন না, এটাই হলো সাদা স্বাভাবিক কথা। এটা ওনার বক্তব্য। ফাইন। এই ব্যাপারে ডক্টর আব্দুর রাজ্জাক উনিও কিন্তু একই কথা বলেছেন। উনি আইনমন্ত্রীকে সাপোর্ট করেছেন যে ওনাকে মুক্তি দেওয়ার সময় রাজনীতি করবেন না এমন কোনো শর্ত ছিল না। তথ্যমন্ত্রী বলেছেন যে ওনাকে যে শর্তে মুক্তি দেওয়া হয়েছে সেই শর্তের কারণে উনি রাজনীতি করতে পারবেন না। এটা উনি কোথায় পেয়েছেন আল্লাহ জানেন, একমাত্র উনি জানেন। এটা আল্লাহ বাদ। যেটা বলেছেন যেটা বলেছেন, উনি বলেছেন যে উনি একজন দণ্ডিত আসামি, একজন দণ্ডিত ব্যক্তি রাজনীতি করতে পারেন না। আমি যে কথাগুলি বললাম এগুলো আমি একদম মুখস্থ করে রাখছি ভাই, এগুলো মূল বক্তব্য। এখন আমি কথাটা বলি, এর মধ্যে আমার কাছে মনে হয়েছে সবচেয়ে চাতুর্যে ভরপুর বক্তব্য হলো আইনমন্ত্রীর। উনি অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে মন্তব্যগুলি করেছেন। আর যে 2 জন লোক বলেছেন তাদের বক্তব্যগুলো দিয়ে তাদের আমার প্রশ্নটা ছিল, আমি বলি, আমি আপনি উত্তর পাবেন এখানে, আমি সংক্ষেপে বলতেছি। 1 নম্বর হলো যে অসুস্থ মানুষ রাজনীতি করতে পারবেন না, এটাই স্বাভাবিক। এই কথাটা যদি সত্য হয় তাহলে রওশনের সাথে রাজনীতি কিভাবে করে? সে তো থাইল্যান্ডে বসে আছে, ওখানে বসে সে ভিডিও কল পাঠায় কেমন করে? আচ্ছা ফাইন, শেষ করি। দণ্ডিত না, না দণ্ডিত বস্তু না, বলছে অসুস্থ মানুষ রাজনীতি করতে পারবেন না, এটাই স্বাভাবিক। এই কথাটা ব্যাখ্যা দিচ্ছি। আর দণ্ডিত প্রসঙ্গে যদি বলে থাকেন, উপজেলা যেটা বলেছেন, এটাও আমার কাছে স্বাভাবিক মনে হয় না। মনে হয় না কেন? তাহলে তারেক রহমান কিভাবে রাজনীতি করতেছে? এখন তার অনুপস্থিতিতে কে রাজনীতি করতেছে? তারেক রহমান করতেছে। সেও তো ভাই দণ্ডিত। সে দণ্ডিত না? সে দণ্ডিত। বরঞ্চ আমি তো মনে করি তারেক রহমানের যে খালেদা জিয়া রাজনীতি করা সহজ। সহজ কেন? খালেদা যদি কিছু বলেন ওই কথাটা কিন্তু মানুষের কাছে আসবে, তারেক রহমানের কথা আসবে না। আসবে না এই কারণে কোর্টের একটা অর্ডার আছে যে ওনার কোনো বক্তব্য নিয়ে কোনো নিউজ টুজ করা যাবে না। এবং ওবায়দুল কাদের এটাও বলছেন যে উনি রাজনীতি করতে। আমার প্রশ্ন ছিল এরকম একটি সময়ে এই কথাটি কেন সামনে নিয়ে আসলো সরকারি দলের মন্ত্রীরা না, আইনমন্ত্রী এনেছে। আইনমন্ত্রী এনেছেন বুদ্ধিমত্তার সঙ্গে, আর সবাই না বুঝে ঝাঁপাই পড়ছে। আইনমন্ত্রী বুদ্ধিটা কি ছিল, যে কথাটা নাকি একবার উনি বলেছেন, সেই বুদ্ধিটা ছিল হলো গিয়া যে যদি উনি রাজনীতি করেন তাহলে প্রমাণ হবে যিনি অসুস্থ না। আর যদি উনি অসুস্থ না হন, অসুস্থতার গ্রাউন্ডে ওনাকে মুক্তি দেওয়া হয়েছে, সেই গ্রাউন্ড আর টেকে বাংলাদেশের হসপিটালে সুস্থ হয়েছে এটা প্রমাণ হবে। আইনমন্ত্রী এটাই চেয়েছেন, এই হলো ওনার চাতুর্য। আমি একটু বুঝতে চাই, একজন উনি যে অসুস্থ ছিলেন এতে কোনো ভুল নাই, কারণ আমরা চিকিৎসক, হসপিটাল, বিভিন্ন যে কথা মানে দেখেছি, জেনেছি, সেটা উনি অসুস্থ ছিলেন। আমি আরেকটা কথা বলি, অসুস্থ মানুষ কি সুস্থ হয়ে আছে? আচ্ছা আমি বলি, সুস্থ হলে উনি জেলে যাবেন, উনি তো অসুস্থতার গ্রাউন্ডে ওনাকে মুক্তি দিয়েছে। আচ্ছা আরেকটা কথা দেখেন, যে 2টা শর্তে মুক্তি দিয়েছে, শর্ত 2টা হলো, 1 নম্বর শর্ত হলো উনি ঘরে বসে চিকিৎসা নেবেন, যে শর্ত অলরেডি ভাঙা হয়েছে। উনি দীর্ঘদিন হাসপাতালে ছিলেন মাঝখানে কোভিডের সময়। আরেকটা হলো উনি দেশের বাইরে যেতে পারবেন না। শর্ত ছিল 2টা।
জি, এই দুইটার মধ্যে একটা কিন্তু অলরেডি লঙ্ঘিত হয়ে গেছে। আচ্ছা আমি একটু শুনে আসি শেখ রবিউল আলম, এই প্রসঙ্গেই আপনার কথা শুনতে চাচ্ছি। আমার প্রশ্ন হচ্ছে, আপনারা আইনমন্ত্রীর এই বক্তব্যকে সন্দেহর চোখে দেখছেন কেন? না, সন্দেহর চোখে না, কথাটা হচ্ছে যে বেগম খালেদা জিয়াকে সশরীরে রাজনীতি করতে দিচ্ছে না সরকার, এবং তার জন্য মিথ্যা ভিত্তিহীন বানোয়াট মামলায় তাকে সাজা দেওয়া হয়েছে। অর্থাৎ সরকার তাকে রাজনৈতিকভাবে ফেস করতে চান না, তার জনপ্রিয়তা এবং নেতৃত্বকে সরকার ভয় পায়, সেই জন্যই এই অপকৌশল। এখন প্রশ্নটা হচ্ছে যে আপনার জেল হয়েছে, তো জেল যদি আপনি হন এবং জেলে যদি আপনি থাকেন, সেটাও তো রাজনীতির অংশ। জেলের অংশ তো রাজনীতির বাইরে না, বাইরে কি? তাই যদি হয়, শেখ মুজিবুর রহমানের 2 বছরের সাজা হয়েছিল দুর্নীতির দায়, 1 বছর জেলে ছিলেন, তাহলে শেখ মুজিবুর রহমানের রাজনীতির অধ্যায় থেকে ওই 1 বছর চলে গিয়েছে, বাদ দিয়েছেন, তিনি রাজনীতিতে ছিলেন নি, ছিলেন। আবার তার জীবদ্দশা 13 বছরের উপরে রাজনীতিতে আপনার জেলে ছিলেন, তো সেই জায়গাটাকে শেখ মুজিবুর রহমান রাজনীতি করেননি। আপনার নিশ্চয়ই মনে আছে 47-এ ভারত স্বাধীন হওয়ার আগে কংগ্রেস যখন আন্দোলন করছিল, 21 জন কার্যকারী সদস্যের মধ্যে 42-এ সম্ভবত 1900 আহমেদনগর কারাগারে এই মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, মৌলানা আবুল কালাম আজাদ, রাজেন্দ্র প্রসাদ, বিবি প্যাটেল, তারপর হচ্ছে আসফ আলী, সবাই গ্রেপ্তার হয়ে গিয়েছিল। 3.5 বছর আহমেদনগর কারাগারে ছিলেন, ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দেননি। বেগম খালেদা জিয়াও রাজনীতিতে আছেন, কারণ তিনি বিএনপির চেয়ারপারসন, তিনি একমাত্র এই সংকট থেকে দেশকে উত্তরণ ঘটাতে পারে, এদেশের মানুষ তার প্রতি আস্থা রাখে, তিনি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য একমাত্র এখন ভরসার স্থল, তার নেতৃত্বের প্রতি জাতীয় ঐক্যবদ্ধ, সেখানে তিনি আছেন। কিন্তু সশরীরে রাজনীতি করতে পারছেন না, একটা কারণে যে সরকারের ভীতি রয়েছে। সরকার এই রাজনৈতিক অপকৌশলের অংশ হিসেবে নির্বাহী আদেশের বারংবার অপব্যবহার করে তাকে রাজনীতি থেকে নিবৃত্ত করতে চাচ্ছেন। নিশ্চয়ই বেগম খালেদা জিয়া রাজনীতিতে আছেন এবং সক্রিয় রাজনীতিতে ফিরে আসবেন, কারণ তিনি ছাড়া এই জাতিকে সংকট থেকে উত্তর নেওয়ার কোনো উপায় নেই। আমি একটু বলে শেষ করব, প্লিজ প্লিজ প্লিজ। উনি তো অনেকগুলি পরিসংখ্যান দিয়ে বললেন, কয়েক জায়গা আপত্তি রয়েছে। $6.5 বিলিয়ন ছিল বিএনপির শেষ মুহূর্তে রিজার্ভ কম ছিল, ডলারের মানও কম ছিল, দাম কম ছিল, অত সেই রিজার্ভ কম রিজার্ভ না, আমদানি বন্ধ করে দিতে হয় না, ডলারের সংকট হয়নি, ঠিক আছে, দেশ সুন্দরভাবে চলেছে। 69,000 কোটি টাকার বাজেট, এখন 10 গুণ বাড়িয়েছেন, জনগণের কাছ থেকে 10 গুণ ভ্যাট ট্যাক্স শুল্ক নিয়েছেন। কি করেছেন? আমাদের সময় রাষ্ট্র ব্যবস্থাপনা ভেঙে পড়েছিল, সেবা খাত ভেঙে পড়েছিল, রাষ্ট্রের শাসন ব্যবস্থা কোনো জায়গায় ঘাটতি ছিল। এই যে আপনার অনুন্নয়ন ব্যয়, যেটা রাষ্ট্র ব্যবস্থাপনা ব্যয়, মাত্র 70,000 কোটি টাকার বাজেটের মধ্যে সুন্দরভাবে চলেছে। আবার দেখেন, আমাদের সময় 4,500 টাকা ছিল বৈদেশিক ঋণ মাথা পিছু, এখন 85,000 টাকায় নিয়ে গিয়েছেন, অর্থাৎ বাড়িয়ে দিয়েছেন প্রায় কত গুণ নিশ্চয় জানেন, বাড়িয়ে দিয়েছেন। এই জায়গা থেকে বলছি যে আপনি অধিকারে ভ্যাট ট্যাক্স নিয়ে লুটপাট করছেন, অর্থ পাচার করছেন, অব্যবস্থাপনা করছেন। সরকারি খাতের কি উন্নয়ন করলেন? দেশের 16 কোটি মানুষ, পরিশ্রমী মানুষ, দেশটাকে অর্থনীতির চাকা সচল রাখার জন্য বেসরকারি খাতে ভালো করেছে। আপনি রাষ্ট্রীয় খাতে যান, 3 লাখ কোটি টাকা ব্যয় করেছেন, রেলে এখনো ভর্তুকি দেন প্রত্যেক বছর 4,000 কোটি টাকা। আপনি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে যান, রাজস্ব খাত থেকে নিয়ে 2,000 কোটি টাকার উপর মূলধন যোগান দিতে হচ্ছে। রাষ্ট্রায়ত্ত মিল কারখানা যান, সেখানেও প্রায় 2,200 কোটি টাকা এবারও আপনাকে ভর্তুকি দিতে হচ্ছে। অর্থাৎ সরকার লুটপাটের রাজত্ব কায়েম করেছে, যার জন্য জনভীতি আছে। নির্বাচনে গেলে ভরাডুবি নিশ্চিত, এই জন্যই নির্বাচনে আয়োজন করতে ভয় পায়, অংশ নিতে ভয় পায়। আওয়ামী লীগ জীবনের বলে দিই, উনি একটা মহা ভুল তথ্য দিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে কোনো দুর্নীতির দণ্ডদান কখনো হয়নি, অভিযোগ করেছিল, একদিনও হয়নি। আপনি কেন যে ভাই ভুল তথ্য দেন, মিথ্যা কথা বলেন আমি জানি না। আচ্ছা, আপনি জানেন, আলোচনাটা আগে বলাকা সিনেমা হল বঙ্গবন্ধুর এই কারাগারের বইতেও আছে। বঙ্গবন্ধু বলছেন যে দুঃখ করে যে রাজনীতি ছেড়ে দিব, যদি এদেশের মানুষ সত্যি সত্যি বিশ্বাস করে আমি বলাকা সিনেমা হলের মালিক, আর বলাকা সিনেমা হলের মালিক যে ব্যাংক লোন করেছে, ও শুনলে আত্মহত্যা করবে, হার্ট অ্যাটাক করবে যদি আমি মালিক হই। শুনুন, একেবারে দেখেন পাকিস্তানিদের সাথে ওনাদের মনোভঙ্গির কেন জানি মিলে যায়, আমি জানি না এটা কি বায়োলজিক্যাল, তো কোনো সম্পর্ক আমাদের কারোরই নাই, কিন্তু নন বায়োলজিক্যাল এই যে আইডিওলজিক্যাল এগুলো যে কেন আসে আমি মাথায় ঢুকে না। আমরা একদম শেষের দিকে আছি, যে একেবারে শেষ কথাটা আমি বলি, এই যে পদ্মা সেতু নিয়ে একটা কতগুলো কথা বললেন, G2G যেখানে লেনদেন হয়েছে, জায়গা করেছে এবং সরকার টু সরকার করেছে, এখানে দুর্নীতি করার লোকটা কোথায়? কে দুর্নীতি করলো? কে টাকা খেলো? এগুলো সরকারি, বাংলাদেশ এবং চীনের সরকারি পর্যায়ের সব কিছু করা হলো। আমি খুবই একেবারে বিপন্ন বিস্ময় বোধ করি, বাংলাদেশের যা কিছু ভালো
তার সব কিছুর প্রতি বিএনপির একটা জন্ম বিরাগ কেন? একটা উদাহরণ দেই আপনাকে। যখন আমরা না এটা একটু শেষ করতে হবে, যখন আমরা সমুদ্র সীমায় জয় করলাম পরপর 2 বার, ভাই ধন্যবাদ দিয়ে 22 ঘন্টাও যায় নাই, ধন্যবাদটা প্রত্যাহার করে নিয়েছে। ছিটমহল আনলাম, সেখানেও একই কাজ করেছে। তো এই ছিটমহলে সমুদ্র সীমা এগুলো বাংলাদেশের সামগ্রিক সম্পদ না? দিয়েছেন তো, দিয়েছেন তো ভাই, আপনাদের বাপদাদারা পাকিস্তানিরা দিয়েছে, ছিটমহল আপনাদের বাপদাদারা দিয়েছে, আমরা ফেরত এনেছি। ছিটমহল আমরা দেই নাই, ছিটমহল নিয়েছেন এবং দিয়েছেন, দুটোই করেছেন। দেখেন আপনার এই যে পানি আনলাম আমরা, তারা ওই মিছিল করতে গেল, বুকা মিছিল করে, ওই মিছিল করে, তারপর বেগম জিয়া বলে নাই, বেগম জিয়া দিল্লি থেকে ফিরে বলে নাই পানির কথা ভুলে গেছি, শেষ করে দিতে হবে পানির কথা শুনেন। বেগম জিয়া তো পানি আলোচনা করতেই ভুলে গেছে। এই যে বাণিজ্যের ঘাটতি পারেন না পূরণ করতে, বাণিজ্য শুনেন আমরাই করেছি, অনেক কিছু পারেন, সব দিয়েছেন, তলে তলে ইলিশ মাছ পাঠাইতেন আর বৃষ্টি পাঠাইতেন, পাননি। আর এই অনুষ্ঠান চালিয়ে নেওয়া যাবে না, আমাদের সময় মুখে ভারত বিরোধীদের তলে তলে ভারত তোষণ। শেখ রবিউল আলম এবং জনাব মাসুদ কামাল, আপনাদের 3 জনকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।